আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, নিজের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। শেখ হাসিনাকে রক্ষা না করে যিনি সেনাকে রাইফেল নামিয়ে রাখতে নির্দেশ দিয়ে দেন, তিনি আবার এনসিপি নেতাদের বাঁচাতে আওয়ামী লীগ নেতাকর্মীদের ওপর গুলি চালিয়ে মানুষ মারার নির্দেশ দেন। এই মানবতাবাদী মহাপুরুষটির নাম জেনারেল ওয়াকারুজ্জামান, বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান, আর্মি চিফ, যিনি শেখ হাসিনার বদান্যতায় অনেককে টপকে পেয়েছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধানের পদ এবং সময় নষ্ট না করে হাসিনার দয়ার দান ফিরিয়ে দিয়েছিলেন ক্ষমতায় বসার মাত্র ১.৫ মাসের মধ্যে। প্রধানমন্ত্রীকে ক্ষমতাচ্যুত করে তিনি মিটিয়েছিলেন তার প্রধানমন্ত্রী তাকে যে দয়ার দান করেছিলেন, তাকে যেভাবে সেনাপতি হিসেবে নির্বাচিত করেছিলেন, সেই দান তিনি মিটিয়ে দিয়েছিলেন তাকে ক্ষমতাচ্যুত করে। সেনাপ্রধানের দায়িত্ব নেন 23শে জুন আর প্রধানমন্ত্রীকে পদচ্যুত করেন 5 আগস্ট। 5 আগস্টে যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রাণে বাঁচেন, তার কৃতিত্ব অবশ্য এনার ছিল না, ছিল ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদীর। তিনি এই স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন, সেদিন সকাল থেকে বাংলা সেনাপ্রধানের সঙ্গে যোগাযোগ রেখেছিলেন তিনি একটাই কারণে, সেটা হচ্ছে প্রধানমন্ত্রীর জীবন, তার বেঁচে থাকাটা যাতে নিশ্চিত করা যায় এবং তাকে প্রয়োজনে ভারতে যাতে পাঠানো যায় সেই ব্যাপারে তিনি চাপ সৃষ্টি করেছিলেন এই ওয়াকারুজ্জামানের উপর। ঢাকা ত্যাগ করা, প্রথমে হেলিকপ্টার, তারপরে বিমানের ট্রান্সপন্ডার বন্ধ করে বিমানের অবস্থান গোপন করে রাখা, যাতে বাংলাদেশ থেকে এই সেনাপ্রধানের লোকজন যাতে গুলি করে তাকে না নামাতে পারে, তার জন্য বিমানের অবস্থান গোপন করার জন্য ট্রান্সপন্ডার বন্ধ করে আসতে হয়েছিল এবং সে সমস্তটাই হয়েছিল ভারতের নির্দেশে। বাংলাদেশের আকাশ সীমা অতিক্রম করে ভারতের আকাশে আসার সঙ্গে সঙ্গেই রাফাল যুদ্ধ বিমানের কড়া পাহারায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার বোন শেখ রেহানাকে কঠোরতম নিরাপত্তা দিয়ে ভারতের হিন্দান বায়ুসেনার বিমান ঘাঁটিতে যে আনা হয়েছিল সেদিন, সে সবটাই হচ্ছে ভারতীয় যে সেনাবাহিনীর কর্তা আর্মি চিফ উপেন্দ্র দ্বিবেদী, তারই পরিকল্পনা অনুযায়ী। আমি সেদিনের সেই ঘটনার পুঙ্খানুপুঙ্খ বর্ণনা দিয়ে একটি প্রতিবেদন দিয়েছিলাম আমার এই চ্যানেলে। সেটাই ছিল শেখ হাসিনার দেশ ছেড়ে ভারতে চলে আসা নিয়ে মিডিয়ায় প্রকাশিত প্রথম প্রতিবেদন। যারা উৎসাহী তাদের বলবো ভিডিওটি দেখতে। ব্যাকগ্রাউন্ডে ডিটেলসে দিলাম এই ভিডিওর লিঙ্কটি, কিংবা এই ভিডিওর লিঙ্ক আপনারা পাবেন কমেন্ট সেকশনে। জীবন বাঁচিয়ে এভাবে শেখ হাসিনাকে ভারতে পাঠিয়ে দেওয়ার পেছনে অনেকে ওয়াকারুজ্জামানের ভূমিকাকে বেশ বড় করে দেখেছিলেন। সেদিন ভেবেছিলেন শেখ হাসিনাকে বাঁচাতে অনেক ঝুঁকি নিয়েছেন ওয়াকার। আমি যদিও বারবার আমার এই চ্যানেলে বলেছি যে সেদিনের যদি ঝুঁকি নিয়েই আসতে হতো, তাহলে ওয়াকার সেই 5 আগস্টের যে সাংবাদিক সম্মেলনে সেখানে ওই ভানটি করতেন না যে তিনি শেখ হাসিনার বাংলাদেশ ত্যাগ করার ঘটনা তিনি সেই প্রথম শুনলেন। তিনি তার আগেই শুনেছেন, কারণ তার মাধ্যমেই সমস্ত ঘটনা দেয়া হয়েছে। আমি এই বিষয় নিয়েও একটি প্রতিবেদন করেছি আমার এই চ্যানেলে, সেই সময় দেখে নেবেন। আর এই ঝুঁকি নেওয়ার ঘটনা নাকি প্রমাণ করে, মানে তিনি অনেক ঝুঁকি নিয়ে পাঠিয়েছেন শেখ হাসিনাকে ভারতে, এইটা তিনি একটা প্রমাণ করার, এই ঘটনা নাকি প্রমাণ করে যে তিনি ছাত্র জনতার এই সরকারের বিরুদ্ধে এবং আওয়ামী লীগ ও শেখ হাসিনার প্রতি তার মনোভাব অনেকটাই সদর্থক বা অন্তত বিদ্বেষমূলক নয়।
এটা তিনি বারবার বলেছেন। মাঝে মাঝে ইউনূস সরকারকে তীব্র সমালোচনা করে এবং খুব জ্ঞানের কথা বলে তিনি বোঝাতে চেয়েছেন দেশের মানুষকে যে দেশে যেসব অনৈতিক কাজকর্ম চলছে, মব সন্ত্রাস চলছে, তিনি তার ঘোর বিরোধী। এমন সব কথাবার্তা তিনি বলেছেন মাঝে মাঝে, যাতে মানুষ ভেবেছে তিনি দেশের একমাত্র ত্রাতা, তিনিই পারেন বাংলাদেশকে এই অন্ধকার থেকে আলোয় নিয়ে আসতে। এই ধূর্ত চাল দিয়ে একটা বড় অংশের মানুষের মন যে জয় করতে পেরেছেন সেটাও বোঝা যায়। কিন্তু কিছু লোককে কিছুদিনের জন্য বোকা বানানো যায়, সব লোককে চিরকালের জন্য বোকা বানানো যে যায় না, তার প্রমাণ পাওয়া গেল গতকাল গোপালগঞ্জের ঘটনায়। ঘটনার বিশদ বিবরণে যাচ্ছি না, কারণ আপনারা ইতিমধ্যে জেনে গেছেন গোপালগঞ্জে কি ঘটেছে গতকাল। এনসিপির গোপালগঞ্জ অভিযান কাল ব্যর্থ হয়েছে। স্থানীয় আওয়ামী লীগ কর্মীদের তীব্র বিরোধিতায় পণ্ড হয়েছে এনসিপির সভা। বঙ্গবন্ধুর মাজারের দিকে অগ্রসর হতে পারেনি এই টোকাই বাহিনী। গোপালগঞ্জের মানুষ কড়া পাহারায় রেখেছে বঙ্গবন্ধুর সমাধিস্থল, যাকে বলে মাছি না গলতে দেয়া, ঠিক তাই। ভগ্ন হৃদয় টোকাই বাহিনী আর তার নেতারা যখন ফিরে যাচ্ছিল শেষ বিকালে, তখন গোপালগঞ্জের মানুষের রোষ প্রবলভাবে নেমে আসে রাজপথে। তারা তাড়া করে, ধাওয়া করে এই টোকাই বাহিনীর নেতাদের কনভয়। আর্মির সাজোয়া গাড়িতে উঠে চোরের মতো জনতার কাছ থেকে পালাতে হয় এই উচ্চিংড়ে জননেতাদের। এখানে যদি থেমে যেত ব্যাপারটা, তবে বলার কিছু ছিল না। কিন্তু তেড়ে আসা জনতার হাত থেকে টোকাই নেতা সার্জিস, হাসনাত, নাহিদ, পাটোয়ারি এদের বাঁচাতে এতটাই উদ্গ্রীব ও ব্যাকুল ছিলেন ওয়াকারুজ্জামান যে তার পুত্র সম এই নেতাদের যাতে কোনো ঝুঁকির মুখে না পড়তে হয় তার জন্য হুকুম দিলেন জনতাকে ছত্রভঙ্গ করতে ও উচিত শিক্ষা দিতে, যেন গুলি বর্ষণ করা হয়। ছত্রভঙ্গ না করলে ওই নেতাদের ক্ষতি হওয়ার আশঙ্কা, আর উচিত শিক্ষা দেওয়ার প্রয়োজন, যাতে এই ইউনূসের সরকার, এই টোকাইদের সরকারের বিরুদ্ধে গোপালগঞ্জের ঘটনায় উদ্বুদ্ধ হয়ে সারা দেশ যাতে অন্য কিছু না করে, তার জন্য একটা শিক্ষা দেওয়ার দরকার ছিল। নিট রেজাল্ট সরকারি মতে 4 জন, বেসরকারি মতে তার চেয়ে অন্তত 2-3 জন বেশি মানুষের মৃত্যু হয়েছে। এছাড়া শরীরে গুলির ক্ষত নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে অন্তত পক্ষে 10 জন। তাদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। যে মানবতাবাদী জেনারেল ওয়াকারুজ্জামান বিরাট জনতাকে ঢাকা শহর লন্ডভন্ড করতে দেখে, মুজিবের মূর্তি ভাঙতে দেখে, গণভবনের দিকে ছুটে আসতে দেখে এবং নিজের সেনাদের রাইফেল নামিয়ে রাখতে নির্দেশ দেন, আবার সেই তিনি যখন গোপালগঞ্জে অনেক কম সংখ্যক জনতা, যারা কোনো সরকারি সম্পত্তি ভাঙচুর করেনি, কোনো পুলিশ মারেনি, কোনো খুন জখম করেনি, কোথাও আগুন লাগায়নি, এই জনতাকে ছত্রভঙ্গ করতে সরাসরি গুলি চালাবার নির্দেশ বুক লক্ষ্য করে। এই নির্দেশ যখন জেনারেল ওয়াকারুজ্জামান দেন, তখন স্বভাবতই প্রশ্ন জাগে তার ভূমিকা নিয়ে, তার মনে কি আছে সেটা নিয়ে। এতদিন ওয়াকার একটা পাতলা চাদর দিয়ে নিজের মুখ ঢেকে রেখেছিলেন। পাতলা চাদর কেন বলছি? 32 নম্বর যখন ভাঙা হলো, যখন একের পর এক স্থাপত্য, ভাস্কর্য, মুক্তিযুদ্ধের ভাঙা হচ্ছে, তখনও তিনি মুখে বড় বড় কথা বলছেন, কিন্তু তিনি কোনো ব্যবস্থা নেননি, নিজের মুখ ঢেকে রেখেছিলেন। মানুষ ভুলতে চাইছিল তার বংশের রাজাকার অতীত। এই জন্যই বলতে চাইছি যে একটা পাতলা চাদর, মানুষ বুঝতে পারছে, তবু ওই মাঝে মাঝে বড় বড় কথা বলা, সেই বড় বড় কথা শুনে মানুষ ভুলতে চাইছিল তার বংশের রাজাকার অতীত, তার নিজের জামায়াত অতীত। তাকে ভাবছিল দেশপ্রেমিক বাহিনীর দেশপ্রেমিক সর্বাধিনায়ক। এখন
মানে গতকালকের গোপালগঞ্জে তার ভূমিকা দেখে মানুষ বুঝেছে ওয়াকার এবং ইউনুস এই দুজনের চরিত্র একই, কেবল কাজের পদ্ধতি ভিন্ন, দায়িত্ব ভিন্ন। ইউনুসকে মানুষ সহজে চিনে ফেলেছে, কারণ ওই পোস্টে থাকলে সহজে চেনা যায়, কিন্তু ওয়াকারকে পুরোপুরি চিনতে প্রায় বছর ঘুরে গেল। গোপালগঞ্জ না ঘটলে এই চেনায় আরো সময় লাগত। আজ এই মুহূর্তে ওয়াকারুজ্জামানকে একটা প্রশ্ন করতেই হয়, সেটা হলো গত বছর 5 আগস্টে আপনার সেনা রাইফেল নামিয়ে রেখেছিল জনতার উদ্দেশ্যে গুলি চালাবে না বলে। এই কারণটি আপনি স্বয়ং বলেছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে, বলেছিলেন সেনা গুলি চালাতে চায় না। কাল কি সেনা গুলি চালাতে চেয়েছিল গোপালগঞ্জে, তাই গুলি চলেছিল, নাকি আপনি বলেছিলেন গুলি চালাতে? পরিষ্কার করে বলুন। 5 আগস্টে সেনা রাইফেল নামিয়ে রেখেছিল আপনার নির্দেশে, আবার গতকাল 16 জুলাই সেনা যে গুলি চালিয়েছে সেটাও আপনার নির্দেশে। আপনি বিশ্বাসঘাতকতা করে, চরম বেইমানি করে সেনাকে গুলি না চালাতে যেমন নির্দেশ দিয়েছিলেন 5 আগস্টে, তেমনি গোপালগঞ্জের সেনা যে গতকাল গুলি চালিয়ে মানুষ মারল, এই নির্দেশও ছিল আপনার। আপনি গুলি চালাতে বলেছিলেন বলেই গতকাল গুলি চালিয়েছে সেনা। সাহস থাকলে প্রকাশ্যে স্বীকার করুন, বাপের বেটা হলে প্রকাশ্যে বলুন যে আমি গুলি চালাতে বলেছি। প্রকাশ্যে বলুন যে 5 আগস্টের জনতা নিরীহ নিরস্ত্র ছিল, তাই গুলি চালায়নি, আর 16 জুলাই গোপালগঞ্জের মানুষ ছিল হিংস্র বিপজ্জনক, তাই চলেছে গুলি। আর গুলি চললে মানুষ মরবে, তাই মরেছে মানুষ। বলুন জেনারেল ওয়াকারুজ্জামান, আর আপনি মানুষকে ধোঁকা দিতে পারবেন না। আপনার চরিত্র স্পষ্ট হয়ে গেছে দিনের আলোর মতো। জামাতের দালাল, পাকিস্তানের দালাল, আমেরিকার দালাল, ঘুষখোর ওয়াকারুজ্জামান, ইতিহাস আপনাকে ক্ষমা করবে না। যে প্রধানমন্ত্রীকে রক্ষা করার দায়িত্ব ছিল আপনার ওপর, দেশের যে গণতান্ত্রিক কাঠামো রক্ষার দায় ছিল সেনাবাহিনীর কাঁধে, সেই দায় ও দায়িত্বের সঙ্গে বেইমানি করেছেন আপনি। বেইমানি, একেবারে স্পষ্ট ভাষায় বলছি, বেইমানি। আপনি একজন বেইমান। আজ যে চরম দুর্দশা আর অন্ধকারের মধ্যে ডুবেছে দেশ, এর জন্য আপনিই একমাত্র দায়ী। ইতিহাসে আপনার নাম লেখা হবে মির্জাফরের সঙ্গে। মির্জাফর যেমন দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে ঘৃণিত এক চরিত্র হিসেবে আছেন ইতিহাসে, আপনারও গতি সেইটাই। ছি আপনাকে। এই মুহূর্তে গোপালগঞ্জে দিনের আলো থাকলেও মধ্যরাতের স্তব্ধতা। কারফিউ চলছে, রাস্তাঘাট শুনশান, মানুষ ঘরের মধ্যে লুকিয়ে আছে। ঘরের মধ্যে বটে, তবে দেশের মানুষকে জাগিয়ে দিয়েছে এই গোপালগঞ্জের জনতা, গোপালগঞ্জের মানুষ। জেনারেল ওয়াকার, আপনাদের দিন কিন্তু শেষ হয়ে আসছে। এই দুঃশাসন থেকে মুক্তির সংগ্রাম শুরু হলো গতকাল। আপনি দেখতে পাবেন কয়েকদিনের মধ্যেই নতুন করে ৭১ আসছে। সেদিন মুক্তিযোদ্ধাদের হাতে অস্ত্র তুলে দিয়েছিল ভারত, তাদেরকে সামনে রেখে এগিয়েছিল ভারতের সেনা। এতদিন মুক্তিযোদ্ধাদের খুঁজে পাচ্ছিল না ভারত, তাই এগোতে পারছিল না। গতকাল পেয়েছে কোথায় আছে মুক্তিযোদ্ধারা। গতকাল পেয়েছে যে গোপালগঞ্জ দিয়ে শুরু, কিন্তু তারা ছড়িয়ে আছে সারা দেশে। সুতরাং এখন ভারত এগোতে পারে, এটা একটা বড় ইঙ্গিত। আমার তো তাই মনে হয় ভারত এই সুযোগ নেবে এবার। আপনার দিন ঘনিয়ে আসছে ওয়াকারুজ্জামান। এখনকার মতো এখানেই থামছি।